এক চামচ খান এক গ্লাস খান, এটা ইম্পর্টেন্ট না। সুতরাং আলোচনাটা মনে হচ্ছে যে আমরা দুর্নীতি করেছি। না না না, তা বলার মতো সময় ভাই, তা কিন্তু বলি নাই। মাসুদ কামাল ভাই, সিনিয়র সাংবাদিক, আপনার কাছে দুর্নীতি, সরকার পরিবর্তন হয়েছে, দুর্নীতি কি কমেছে বা দুর্নীতি কি থেমে গেছে বা দুর্নীতি থামানোর কোনো প্রক্রিয়া কি শুরু হয়েছে? সংসদ সদস্য আজিজুল বারী হেলাল ভাই বারবার যেটা বলছেন যে রাজনীতিবিদরা দুর্নীতির সাথে যুক্ত এবং রাজনীতিবিদদের এক নম্বরে রাখার বিষয়টি উনি খুব একটা গুরুত্ব দিয়ে দেখছেন না এবং এটি তথ্যগত দিকও খুঁজে পাচ্ছেন। আপনি কি বলবেন? কথা তো অনেকগুলি বলেন আপনি। আগে সংসদ সদস্য নিয়ে আলোচনা করি, রাজনীতিবিদ নিয়ে আলোচনা করি। আজিজুল বারী হেলাল ভাই একজন রাজনীতিবিদ, রাজনীতিবিদ এক নম্বরে রাখার ব্যাপারে উনি আগ্রহী হবেন কেন? না হয়তো স্বাভাবিক। আবার ওনার জায়গায় যদি আমার জায়গায় যদি আমলা আনতেন, তা আমলা বলতেন যে আমলার এক নম্বর না ভাই, এক নম্বর আর দুই নম্বর না, আপনি এক চামচ খান এক গ্লাস খান, এটা ইম্পর্টেন্ট না। ওটা ধরলে আপনি নাপাক হবেন। আগে এইটুকু মানেন, এটা ধরলে আপনি নাপাক হবেন কি হবেন না, কে বেশি খেলো কে কম খেলো, এটা ইম্পর্টেন্ট না। দেখেন কতগুলি পয়েন্ট আপনাকে আমি বলি, এটা নির্ভর করে অনেক কিছুর উপর। রাজনীতিবিদরা বেশি দুর্নীতি করে কি করে না এই প্রসঙ্গে না যা আমি স্ট্রেট একটা কথা বলি, রাজনীতিবিদরা চাইলে দুর্নীতি থামাইতে পারে। এক্স্যাক্টলি। মনে করেন আমলারা অনেক দুর্নীতি করলো, অনেক কিছু করলো, অনেক কিছু প্ল্যান প্রোগ্রাম করে মন্ত্রী সাহেবের কাছে আসলো। যদি মন্ত্রী সাহেব চান, ওনার আমলা দুর্নীতি করতে পারবেন না, কথা ভাই ক্লিয়ার। যদি পলিটিশিয়ানরা চান যে আমি আমার এলাকার কোনো উন্নয়ন কর্মকাণ্ডে আমি দুর্নীতি হইতে দেব না, উনি যদি চান ওনার সঙ্গে সব জনগণ থাকবে, ইউনোর সঙ্গে কিন্তু জনগণ থাকবে না এবং ইউনো জনগণকে আহ্বান করতে পারবে না। কিন্তু একজন এমপি পারবেন, একজন উপজেলা চেয়ারম্যান পারবেন, একজন ইউপি চেয়ারম্যানও পারবেন, তার সাথে জনগণ আছে, কারণ তার সঙ্গে সে তো জনগণকে নিয়ে কাজ করে। ওনারা যদি চান তাহলে ওনারা দুর্নীতি থামাইতে পারবেন। যে জন্য গভর্নমেন্ট, সরকার প্রধান যখন বলে আমি দুর্নীতি করতে দিতে চাই না, তখন আমরা আশ্বস্ত হই। উনি কিসের জোরে বলেন? ওনার জোরটা কিন্তু ওনার সঙ্গে আমলা আছে এই জোর না, সাংগঠনিক, ওনার সঙ্গে জনগণ আছে। উনি এই জোরে বলেন যে আমি দুর্নীতি হইতে দেব না অথবা দুর্নীতি করতে চাই না। এটা হলো যেমন এই জানি, কিন্তু অন্যরা, প্রধানমন্ত্রীর সাথে অন্যরা যারা আছেন তারা কি আসলে অতটা বলিষ্ঠভাবে বলেন? অন্যরা কারা? আমি এমপি মন্ত্রী যারা আছেন, প্রত্যেকটা লোক যার যার অবস্থানে থেকে সক্রিয় হন হবে। সেই সদিচ্ছা কি আছে? সেই সক্রিয় আমরা এখনো দেখতে পাচ্ছি না, হয়তো সামনে দেখবো। এখন তো মাত্র একটা গভর্নমেন্ট যাত্রা শুরু করলো, তাই না? যেমন আমি একটা এক্সাম্পল দিয়ে বলি, যে জিনিসটা নিয়ে ইদানিং আপনার আলোচনা আমি জানি আসবেন আপনি, এবং এটা দেশে এই মুহূর্তে খুবই বার্নিং একটা ইস্যু, যে বগুড়ার ওনাদের মন্ত্রী, প্রতিমন্ত্রী শাহ আলম, আমি এটা আনতে চাচ্ছিলাম, প্রতিমন্ত্রী উনি, এটা স্বরাষ্ট্রমন্ত্রীর ঘোষণা অনুযায়ী, এটা আপনাদের স্বরাষ্ট্রমন্ত্রীর ঘোষণা অনুযায়ী সবচেয়ে পাওয়ারফুল স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীকে পাশে বসায় রেখে বলছেন আমাদের ক্যাবিনেটের সবচেয়ে পাওয়ারফুল প্রতিমন্ত্রী। আমি শুনে খামোশ হয়ে গেছি যে ভদ্রলোক এটা বললোটা কি? স্বরাষ্ট্রমন্ত্রী তো পাওয়ারফুল লোক, তো উনি এটা কিভাবে বললেন? উনি কি এটা ফান করে বলছেন? হতে পারে ফান, এমন না আপনার স্টেট বিষয় প্রতিমন্ত্রীদের মধ্যে, প্রতিমন্ত্রীদের মধ্যে বলছেন আমাদের যখন এলাকার কোনো উন্নতির দরকার হয় তখন ওনার কাছে আমরা যাই। ওনার কাছে যাবেন কেন? ওই মন্ত্রণালয়ে একটা ফুল মন্ত্রী আছে, ফুল মন্ত্রী রেখে উনি প্রতিমন্ত্রীর কাছে যান কেন? কারণ অনেকেই যায়, অনেকেই যায়। যায় কেন? উনি কি অটো পাওয়ারফুল নাকি তাকে পাওয়ারফুল করা হয়েছে? বিষয়গুলো কিন্তু খেয়াল করেন আপনি। যদি অটো পাওয়ারফুল হন, যদি পাওয়ারফুল করা হয়ে থাকে, কারা করছে? পলিটিশিয়ানরা করছে। এক্স্যাক্টলি। আমি একটা এক্সাম্পল দিয়ে বলি আপনাকে, ওনার আলোচনা তো আপনি আনতেন, আমি জানতাম, তা আমি একটু বলি একটু। এই যে 4টে ইউনিয়নের নামকরণ আলোচনা হচ্ছে না, সংসদে তো একজন ওনাদের দলের একজন এমপি সাহেবরা তুললেন প্রসঙ্গটা, উনি দেখাই দিলেন যে মিরাকলি অথবা কাকতালীয় কি কি বললেন, অনেক কিছু বললেন, হয়ে গেছে, সবগুলি কাকতালীয় হয়ে যাচ্ছে। কিন্তু 4টা কাকতালীয় হয়ে যায় হয়েছে। উনি তো বলছেন, উনি কি আমার আপনার যে কম জ্ঞান নেই? উনি তো বলছেন, উনি যখন বলছেন আমি তো ওনাকে মিথ্যাবাদী বলবো না, উনি সত্যবাদী লোক, নিশ্চিত হয়েছে কাকতালীয়, ওনার জীবনে হয়তো আরো অনেক কিছু ঘটবে, ঘটতে থাকুক, সমস্যা নাই। আমি কিন্তু অন্য প্রসঙ্গে আসতেছি, ওটা নিয়ে আপনি পরে আলোচনা করেন। আমি খালি প্রথম যে প্রসঙ্গটা বলছিলেন দুর্নীতি নিয়ে, আমি ওই প্রসঙ্গে এই প্রসঙ্গটা উঠাই একটু। যদি কাকতালীয় না হয়ে থাকে তাহলে এটা দুর্নীতি হয়েছে একটা। আচ্ছা, এখন উনি কি সবাইকে বলছেন এই তোমরা আমার ভাই ভাতিদের নামে করো? উনি কি যে নিজে হাতে নামগুলি লেখছেন,
লেখেন নাই কিন্তু যুবদলের কয়জন লোক নাকি নামগুলি প্রস্তাব করছে। উনি বলছেন না গণশুনানি হয়েছে, গণশুনানি হয়েছে এখানে হয় নাই। যুবদলের লোকরা বলছে এটাই, মানে ওনাকে হয়তো জিজ্ঞেস করছে কার নাম দেওয়া যায়, ওনার নাম দিয়ে দিছে। যুবদলের লোক হয়তো ওনাকে জিজ্ঞেস করছে ভাই আপনি তো যুবদলের নেতা, কার নাম দেওয়া যায়, উনি দিচ্ছে ওনার নাম। তারপর সেটা ইউএনওর কাছ থেকে ডিসি অফিসে গেছে, অনেক কিছু হয়েছে সিস্টেমেটিক, সব কিন্তু সিস্টেমেটিক হতে হয়েছে। উনি যদি না চাইতেন অথবা উনি যদি অপছন্দ করতেন তাহলে এটা হতো। প্রধানমন্ত্রীর বেলায় যেটা হয়েছে, উনি অপছন্দ করলে হইতো। আমি ওই কথাটা কিন্তু শুরু থেকে বলছি যে উনি যে একদম ছক কেটে দুর্নীতি করেন তা কিন্তু না, বাট পলিটিশিয়ানরা চাইলে দুর্নীতি থামাইতে পারেন। এই যে ঘটনা ঘটছে দেখেন, এতে কি বিএনপি গভর্নমেন্টের ইমেজ সারা দুনিয়ায় ছড়ায় পড়ছে? পড়ে নাই তো। নিঃসন্দেহে। তাহলে সামান্য একটা ঘটনা কিন্তু এতে কি ওনার সন্তান, পুত্র, 2 পুত্র, 1 ভাতিজি অথবা ওনাদের বাড়ির নাম রোশন হয়েছে? খুব একটা না। বাংলাদেশের নামকরণ আমরা দেখছি, বাংলাদেশের নামকরণ হলো মিউজিক্যাল চেয়ারের মতো, যায় আর আসে, যায় আর আসে। দেখেন নাই চন্দ্রিমা উদ্যান, জিয়া উদ্যান, আবার চন্দ্রিমা উদ্যান, আবার জিয়া উদ্যান, আবার চন্দ্রিমা উদ্যান। এয়ারপোর্ট, না, এয়ারপোর্টের ব্যাপারটা আমি খুব ইন্টারেস্টিং বলি। আমি এয়ারপোর্টের ব্যাপার দেখেন, এয়ারপোর্টটা আমি তাতে তো রাষ্ট্রীয় অর্থের অপচয় হয়। আমি এয়ারপোর্টের কথা বলি, দেখেন এটা জিয়া ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট কিন্তু মানে বিএনপি গভর্নমেন্টের কোনো গভর্নমেন্ট করে নাই, এই নামকরণটা করছে এরশাদ আমলে। এবং শুরুর থেকে এটার নাম জিয়া ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। বাংলাদেশে যদি একটা বড় প্রতিষ্ঠানের নাম সঠিক হয়ে থাকে আমি এইটা বলি, কারণ এটা বিএনপি গভর্নমেন্ট করে নাই, অন্য একটা গভর্নমেন্ট পাড়া করে বিএনপির একজন প্রতিষ্ঠাতার নামে নামকরণ করছে। অ্যান্ড দ্যাট ওয়াজ ইউনিক। আমি এটা পছন্দ করি। শেখ হাসিনা এসে 2 নম্বর এটা করছে। ওনাকে জিয়া ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট নাম চেঞ্জ করতে হবে কেন? কারণটা কি? আবার উনি করছে কি দেখেন, অত বড় 2 নম্বরই করছে। উনি এমন একজন লোকের নাম দিচ্ছে হযরত শাহজালাল দাওয়াতে, এখন এটা কিন্তু চেঞ্জ করতে অনেকে কিন্তু ভয় পাবে যে ওনার নাম হযরত শাহজালালের নাম চেঞ্জ করি কিন্তু কিনা। তো এটা হলো কি, এটা হলো দুষ্টামি, এটা দরকার ছিল না। কিন্তু এই গভর্নমেন্ট যদি আবার ওটাকে জিয়াতে প্রত্যাবর্তন করতো তাহলে আমি কিন্তু মনে করতাম খুব একটা অন্যায় হতো না, কিন্তু অনেকগুলো টাকা খরচ হইতো। আমি যতদূর জানি এই ধরনের প্রস্তাব উঠছিল, কিন্তু তারেক রহমান সাহেব না করেছে, না এটা আমি করতে চাই না, অথবা হয়তো সময় নিচ্ছেন। তো আমার বক্তব্য হলো কি যে এই যে নামকরণের যে মিউজিক্যাল চেয়ার, এই চেয়ারে শাহ আলম সাহেব কেন উঠলেন এটা আমি এখনো বুঝি না। কিন্তু এটা তো আলটিমেটলি ভালো হলো না। ওনার কারণে পুরো গভর্নমেন্টকে একটু, আপনি আমাকে বলেন, এই যে হেলাল ভাই আছে এখানে বসে আছে, ওনাকে একটু শুনতে ভালো লাগতেছে? একজন এমপি মানুষ তো, শুনতে ভালো লাগতেছে? ভালো লাগতেছে না সরকারের নিশ্চয়ই শুনতে ভালো লাগছে। এখন উনি কিছু বলতে পারতেছেন না, ওনার প্রতিমন্ত্রী, গভর্নমেন্টের পার্ট অফ গভর্নমেন্ট, উনি কি বলবেন? তো এই যে একটা বিব্রতকর অবস্থায় ফেলে দেওয়া, মানে সন্তানের প্রতি ভালোবাসা কার নাই বলেন আপনি? আপনারও আছে, আমার সবারই আছে, কিন্তু সেই ভালোবাসাটাকে আপনি এমন একটা জায়গায় কেন নিয়ে যাচ্ছেন যেটা আপনার জন্য ক্ষতিকর হবে? তো এইগুলি দরকার ছিল না। আজকে দেখলাম এর মধ্যে আপনার নেত্র নিউজে একটা নিউজ হয়েছে যে বাংলাদেশে উনি আসার পর সবচেয়ে বেশি স্থানীয় সরকারের এলজিডির প্রজেক্ট নাকি ওখানে বরাদ্দ নাকি ওনার শিবগঞ্জে বেশি। দরকারটা কি? আপনি তো 2 দিনের জন্য মন্ত্রী হন নাই, 5 বছর থাকবেন, আপনি করেন না, এত তাড়াহুড়া করার কি আছে? আপনি তো আর আসিফ মাহমুদ সজীব ভুইয়া না যে আইসি 2 মাসের জন্য 3 মাসের জন্য যা পারি নিয়ে নেই মুরাদনগরে। মুরাদনগর উনি নেওয়াতে কি লাভ হয়েছে ওনার? উনি মুরাদনগরতে ইলেকশন করতে পারে নাই, ডরাই যায় না, উনি তো সব গেলে তো জামানত পাচ্ছে, কিন্তু উনি যায় নাই, কি লাভটা কি হলো? বাসখান থেকে বদনামটা করলেন আপনি। সবাই যেটা পায়, আপনি তো মন্ত্রী, কি আপনি তো মন্ত্রী একটা উপজেলার না, মন্ত্রী সারা বাংলাদেশ, সারা দেশের মন্ত্রী। ওই যে কথাটা বলছেন যে সালাউদ্দিন সাহেব বলছেন ওনার কাছে যায় তদবির করতে, আপনি তদবির করতে যাবেন কেন? আপনি একটা মন্ত্রী, আপনার এলাকার উন্নয়নের জন্য তদবির করতে যাবেন কেন? যদি আপনি তদবির করতে যান, যদি হেলাল ভাই তদবির করতে যায়, হেলাল ভাই তো সালাউদ্দিন আহমদের সঙ্গে কম্পিটিশনে পারবে না, না পারলে কি হবো? উনি কিন্তু সালাউদ্দিন ভাইকে ঈর্ষা করবেন, আল্লাহ আমার মন্ত্রী বানানো না, বানালে আমার এলাকায় আরো উন্নতি করতাম। তো এই চিন্তাটা থাকে কেন? যদি মন্ত্রীরাও না নিতেন তাহলে কেউ নিত না, সবাই যার যার এলাকার জন্য বলতো।
আজিজুল বারী হেলাল ভাই আপনার কাছে স্পষ্ট করে মাসুদ কামাল ভাই বলেছেন যে রাজনীতিবিদরা যদি চায় তাহলে দুর্নীতি বন্ধ করা সম্ভব। ভাই বলছে এই কথাটা, টাইটেলটা খুব সুন্দর লাগছে, কিন্তু আমার একটু ক্রিটিক্স থাকবে এখানে। কেমন সেটা? ক্রিটিক্স হলো এরকম যে দেখেন, এই যে এখন সরকার বিভিন্ন অঞ্চলে উন্নয়নের জন্য মন্ত্রীদের এমপিদের কিছু বরাদ্দ দেয়, কাজের বিনিময়ে খাদ্য, তারপরে টেস্ট রিলিফ, এডিবির কিছু অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রজেক্টের কিছু বাজেট টাজেট দেই। তো এখন এই টাকাগুলো খরচ করার জন্য সরকারের একজন প্রতিনিধি থাকে, এর নাম PIO, প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন অফিসার। আমি দেখলাম যে এই মনে করেন 4 লক্ষ টাকার একটা কাজ, একটা প্রজেক্ট দিল, এখানে রাস্তাটা করা হবে। ওই PIO যাকে কাজটা দিতে পারে যে অমুকে কাজটা করবে, এটা PIOর আন্ডারে থাকে। কিছু কিছু 3 লাখ টাকার উপরে হয়ে গেলে PIO ওই যে ডেকে একটা রেড কোট কম্পিটিশন কি একটা করে, তখন PIOর সাথে তার একটা ভাগাভাগি হয়ে গেল। আমি তো জানতাম না যে আপনি আমার এই কাজটা দিলে আপনার আমি এই কয় টাকা দিব, তার কেউ জানতো না, আমিও তো জানতাম না। আমি তো দেখছি যে কাজটা উনি তাকে দিয়েছে। কাজের মান নিয়ন্ত্রণ করার জন্য সরকারি কর্তৃপক্ষই থাকে। এখন আমি রাজনীতিবিদ, আমি মাসুদ কামালের ভাইয়ের কাছে নিশ্চয়তা দিয়ে বলছি, আমি একদম ওই যে ও যেটা বলল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা বক্তব্য দিলেন, আমি ওই রকম না, আমি তার সাথে চিন্তা করছি না। ধরেন আমি ওই রকম কড়া প্রশাসক হলাম। এখন এই যে দুইজনের মধ্যে যে নেক্সাসটা গড়ে উঠলো, আনহোলি নেক্সাস, এইটা আমাকে জানতে হবে গায়াবী কোনো নলেজ দিয়ে, এছাড়া জানার কোনো উপায় নেই। রাজনৈতিক প্রজ্ঞা দিয়ে জানা সম্ভব না, কোনোভাবেই সম্ভব না। আমি এরকম 2-3টা কেস ধরছি এই 4 মাসে, এরকম 2-3টা কেস ধরছি যে বিষয়টা কি আসলে, যে এই লোকটা কোন কোয়ালিটিতে কাজটা পেল। হ্যাঁ, এই প্রজেক্টটা সে করতেছে কোন কোয়ালিটিতে। নাকি জামাত ইসলামের একজন আর আওয়ামী লীগের একজন একটা কাজ নিছে এই PIOর কাছ থেকে আমার বরাদ্দের, সেখানে নাকি টাকা দেওয়া হয়েছে। এখন টাকা দেওয়া হয়েছে বলছে মানুষজন, কিন্তু আমি সেটা বুঝবো কি করে? টাকা দুজনই অস্বীকার করছে যে 5 লাখ টাকার কাজ, ভাই 5 লাখ টাকার কাজ, আমি PIOর কত টাকা দিচ্ছি, কি দিচ্ছি, এটা যে পাইন যাকে দেয়নি সেই অভিযোগটা তুলছে। এরকম অনেক বার্গেনিং করে আপনি দেখবেন যে মন্ত্রী মহোদয় বা মানে রাজনীতিবিদ, মানে যিনি দায়িত্বে থাকেন, মন্ত্রী থাকেন, তিনি চেষ্টা করলেও তাদের মধ্যে যে কোনো একটা আনহোলি নেক্সাস গড়ে থাকে, এবং এই আনহোলি নেক্সাস কিন্তু বাংলাদেশের রন্ধে একটা ভিসিআস সাইকেলের মতো ঘুরে বেড়াচ্ছে। এটা আপনি বুঝতেই পারবেন না। পিরামিডের মাথাকে যতই আপনি প্রোটেক্টেড রাখেন না কেন, পিরামিডের নিচে যদি কোনো ভিসিআস সাইকেল থেকে থাকে, সেই জন্য সবচেয়ে বড় মাসুদ কামাল ভাইয়ের সাথে এইটুকুই ক্রিটিক্স করছি যে রাজনীতিবিদরা চাইলেই পারে, এটা কিন্তু ঠিক না। যদি সবাই নৈতিকতা সবচেয়ে বড় জিনিস। ও কিন্তু একটা কথা বলছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার এই হাদিসটা, এই বক্তব্যটা আমি জানি না, হাদিস না, এটা বক্তব্যটা আমি জানি। উনার সময়ও কিন্তু উনি কিন্তু ওনাকে আজরাইল দেখে ভয় পেত। উনি যে রাস্তায় যেত ওই রাস্তা থেকে আজরাইল আসতো না, ওর একটা হাদিস আছে। কিন্তু তারপরেও মনে করেন সেই জামানায়ও কিন্তু মানুষ কিছু অন্যায় করতে পারছে, উনার দৃষ্টিতে সেটা পড়েনি। উনি যদি বাংলাদেশে তো এরকম সূক্ষ্ম দুর্নীতি না, স্থূল দুর্নীতি হয়, বড় বড় দুর্নীতি হয়, এবং এই যে 3 লক্ষ কোটি টাকার এডিবির বাস্তবায়ন হবে সেটা। এখন মেন বক্তব্য শুনেন, বর্তমানে তারেক রহমানের নেতৃত্বে যে মন্ত্রিসভা, এই মন্ত্রিসভায় আপনি সেরকম কি কোনো দুর্নীতির কথা এখনো তুলতে পারছেন না। একটাই বলছেন যে মীর শাহে আলম তার 3টা ইউনিয়নের নাম, 4টা ইউনিয়নের নামকরণ করেছে, এটা কিন্তু নৈতিকতার যে দুর্নীতি। আর তারপরে সেটা সে ব্যাখ্যা দিয়েছে যে ব্যাখ্যাটা কি সন্তোষজনক? ব্যাখ্যাটা উনি যেটা বলছে যে একটা সীমান্তে একটা ইউনিয়ন করেছি, সেই জন্য ওটার নাম সীমান্তে, দিগন্তে একটা করেছি এই জন্য দিগন্তে। এখন কাকতালীয় ভাবে সীমান্ত আর দিগন্ত আমার ছেলের নাম। এখন
সীমান্ত পরিবহন, সীমান্ত ট্রেন, সীমান্ত হাট, এগুলো কি আমার নামে হবে? তিনি একটা ব্যাখ্যা দিয়েছেন। এখন এই ব্যাখ্যায় আপনারা যারা সন্তুষ্ট হননি, দেখেন নিশ্চয়ই সরকার এইটার ব্যাপারে নিশ্চয়ই আপনার তদন্ত করবে যে গণশুনানি সেখানে হয়েছে। মাসুদ করিম ভাই বললেন যে মাসুদ কামাল ভাই বললেন গণশুনানি হয়নি। এইটা গণশুনানি ছাড়া এই ইউনিয়ন করা যায় না, নিকারের একটা পারমিশন লাগে, বুঝছেন? হয়তো গণশুনানিতে তার সমর্থকরা হয়তো অংশগ্রহণ করেছে, এরকম হতে পারে, কিন্তু গণশুনানি হয়নি এই কথাটা ঠিক না, গণশুনানি সেখানে হয়েছে। আরেকটা কথা হলো যে দুর্নীতি দমন কমিশন, মানবাধিকার কমিশন, গুম কমিশন, মানে ওই যে কনস্টিটিউশনাল বডিগুলোকে আমরা নির্বাহী বিভাগ থেকে আলাদা করার কথা সে বলল, তাই না? আবার এটাও বললো যে প্রত্যেকটা বিভাগের একটা জবাবদিহিতা থাকা উচিত, থাকতে হবে। এইটার সমস্যাটা হলো কোথাও থেকে, যখন কনসেনসাস কমিটি ন্যাশনাল কনস্টিটিউশনাল কাউন্সিল বলে একটা গঠন করছে, এনসিসি, যেটা থাকলে বাংলাদেশের নির্বাহী বিভাগের আর প্রয়োজন হতো না, এবং লেজিসলেচারের প্রয়োজন হতো না, এবং জুডিশিয়ারির প্রয়োজন হতো না। না, কনসেনসাস কমিটি তো পরে এনসিসি থেকে বেরিয়ে এসেছে। না, আপনি তাদের মোটিভটা দেখেন। এনসিসি করতে চেয়েছিল যে আপনার এক্সিকিউটিভ বডিকে ডিসফাংশন করবার জন্য। আমরা সেখানে বলছি যে ন্যাশনাল এনসিসি না করে আমরা বিভিন্ন জায়গা ওই যে অম্বুডসম্যান নিয়োগ দিতে পারি, অথবা আমরা কনস্টিটিউয়েন্ট বডি করতে পারি, যেমন নির্বাচন কমিশন। এইটাকে সম্পূর্ণ নির্বাহী বিভাগ থেকে আলাদা রাখা প্রয়োজন। নির্বাচন কারণ মেন হলো নির্বাচন কমিশন। এখন দুর্নীতি দমন কমিশন, এই দুর্নীতি দমন কমিশন, এখানে আমরা আপনি কাকে দিয়ে এই কমিটি গঠন করবেন, কমিশন গঠন করবেন, সেজন্য আমরা একটা সার্চ কমিটি থাকবে। সেই দুর্নীতি দমন কমিশনের যে নিয়ম আছে, আইন আছে, সেই আইনকে আপনি আরো কিন্তু আওয়ামী লীগের ধারণা আর কি, পুরনো ধারণাই সেটা যাই হোক, আওয়ামী লীগের ধারণা হোক আর জাতীয় পার্টির ধারণা হোক, এটা বিষয় না। সরকার কি দুর্নীতি দমন কমিশনকে শক্তিশালী করতে চায়? করতে চাই, আর এবং আপনার বর্তমান যে আইন আছে সেই আইনগুলোকে আরো কঠিন করতে চায়, আরো কঠিন কি আইন করা যায়। এই জন্য সংসদে এটা নিয়ে আলোচনা হবে। সংসদে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী তো বলেছেন, সংসদীয় যে কমিটি হচ্ছে, এই যে অর্ডিন্যান্সগুলো আবার বিল আকারে আনার জন্য যে কমিটি হয়েছে, সেই কমিটিতে এগুলো আলোচনা হবে, এবং সংসদে আলোচনা হবে। দুর্নীতি দমন কমিশন যখন গঠন করা হবে, তার আইন নিয়েও আলোচনা হবে। সংসদের থেকে তো আপনার সবরিনটি পাওয়ার আর কারো বেশি নেই, তো সংসদে কিন্তু আলোচনা হবে। দুর্নীতি দমন কমিশন যখন গঠন করা হবে, তারপর তাদের আইন নিয়ে, তারা যদি আবার দুর্নীতি দমন কমিশন নিজে জড়িয়ে পড়ে, তখন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, সে আইনও রাখা হবে। কারণ তাকে তো আপনার অ্যাকাউন্টেবল থাকতে হবে। এই দুর্নীতি দমন কমিশন বা আরো যে কমিশন, এগুলো কার আপনার তত্ত্বাবধানে থাকবে, কার কাছে জবাবদিহি থাকবে, এটা ঠিক করতে হবে না। আপনি বলে দিন একটা কথা, স্বাধীন তার মানে কি কারো কাছে কি অ্যাকাউন্টেবল না? অবশ্যই অ্যাকাউন্টেবল হবে না। অ্যাকাউন্টেবলটা যদি নির্বাহী বিভাগকে আপনি এইভাবে উইক করে ফেলেন, কিন্তু নির্বাহী বিভাগ ফাংশন করতে পারে। নির্বাহী বিভাগ ফাংশন না করলে দেশ চলবে না। আর একটা কথা বলছে যে কাদার ভিতর থেকে, মান্নান খুব বললেন যে কাদার ভিতর থেকে কাদা না লাগিয়েও চলা যায়, এটা হলো ইমানের একটা অংশ। এটা একটা গল্প, একটা মানে ইসলামিক বক্তব্য আছে, এটা আমি বলবো না, কিন্তু এটা বলতে চাচ্ছি যে নিজামী সাহেব, মতিউর রহমান নিজামী সাহেব আর আবু আলী হাসান মুজাহিদ, তারা আমাদের সময় মন্ত্রী ছিল, এবং আমার সাথে তার অত্যাধিক সুন্দর সম্পর্ক ছিল আমাদের সাথে। মুজাহিদ সাহেবকে আমরা সমাজ কল্যাণ মন্ত্রণালয়ে তিনি মন্ত্রী ছিলেন, সমাজসেবা অফিসার নিয়োগে তখন আমরা প্রচুর তার বিরুদ্ধে প্রতিবাদ করেছি যে আপনি দেখে দেখে জামাতের লোককে চাকরি দিচ্ছেন। শিল্প মন্ত্রণালয়ে আমরা বিভিন্ন রকম অভিযোগ আমরা দলের ভর্তি তুলেছি, কিন্তু দেখেন ঠোলের বিড়াল বেরোলো কখন, যখন 111টা হলো, তখন তারা দুইজন কি দুর্নীতির দায়ে জেলে যায়নি? সত্যি হোক আর মিথ্যে হোক, জেলে তো গেছে। না, দুর্নীতির যে যায় না, জেলে গেছে তো। তাদেরকে ধর্মীয় অনুভূতিতে আঘাতের মামলায় না ভাই, তাই হলো না। না, ধর্মীয় অনুভূতিতে আঘাতের মামলায় জেলে গেছে না। 111 সময়, না 111 সময় আপনার 10টা অস্ত্র মামলায় নিয়েছে, তো এটা তো দুর্নীতি না, এটা তো রাষ্ট্রের পলিসি, আপনারা ভালো জানেন। আমি সেইটা বলছি, অর্থাৎ কাদার মধ্যে থেকে কাদা গায়ে লাগতেই পারে, না কেউ লাগাইতে যদি এখন না
আপনার নিজামী সাহেব, আমি সম্মান করি তাদেরকে, তাদের সাথে আমার ভালো সম্পর্ক ছিল, আমি তখন সভাপতি ছিলাম, এবং মুজাহিদ সাহেব মানুষ হিসেবে তো অত্যন্তই ভালো, আমি তো অস্বীকার করছি না। বাংলাদেশের সব 2001 সালের মন্ত্রিসভা সবাইকে আমি ভালো বলছি, কিন্তু তারাও তো দুর্নীতিতে জেলে গিয়েছে, আমি সেইটা বলছি। অতএব আপনি এই কথা বলতে পারবেন না যে 2001 সালের যে মন্ত্রিসভায় সেখানে 2 জন মন্ত্রী ভালো ছিল আর সবাই দুর্নীতিগ্রস্ত ছিল, এই কথাটা ঠিক না। এটা আপনার অন রেকর্ড, আপনি দেখেন তারা যখন জেলে গিয়েছিল কি জন্য গিয়েছিল। অসংখ্য ধন্যবাদ। আর একটা দেখেন, অসংখ্য ধন্যবাদ। নামকরণ নিয়ে মাসুদ কামাল ভাই রাইটলি বলেছেন, বিএনপির দলীয় স্ট্যান্ডটা কি? আমরা এই 4 মাসে ক্ষমতা এসছি, আমরা কি কোনো কিছু আপনি দেখেছেন যে মিউজিক্যাল চেয়ারের মতো আমরা নতুন প্রতিষ্ঠান করলো সেখানে আমাদের নেতা নেত্রীর নাম দিচ্ছে, এমন তো কিছু না। কিন্তু আওয়ামী লীগের একটা কনসেপশন। প্রধানমন্ত্রী, এটা মাসুদ কামাল ভাই সবসময় বলেন যে প্রধানমন্ত্রী যেই ভাষায় কথা বলেন এবং যেই ভিশনারি কথা বলেন, তার সাথে অন্যরা যারা আছে, এমপি মন্ত্রীরা যারা আছেন, তারা আসলে সেই ভিশনারিতে কথা বলেন কিনা বা প্রধানমন্ত্রীকে আসলে অনুকরণ করে কিনা সব ক্ষেত্রে এমপি মন্ত্রীরা। সব মানুষ একরকম না, আর একটা বড় দলে সবাই আপনার একমতের হয়ে গেলে কিন্তু অধিকাংশ যদি প্রধানমন্ত্রীর অনুসরণ না করে, তাহলে বিএনপি এমন একটা দল যেখানে গণতান্ত্রিক চর্চা হয়, মানে কথার পিঠে কথা বলা যায়, জবাবদিহিতা করা যায়। বিএনপিতে আপনার প্রধানমন্ত্রী বললেন বা চেয়ারপারসন বললেন, সবাই ইয়েস করলেন, আপনার মুখে বলতে পারেন, কিন্তু আমাদের যখন পার্লামেন্টারি বৈঠকগুলো হয়, আমাদের যখন পার্টির মিটিংগুলো হয়, তখন দেখবেন যে সেখানে কত ডিবেটস এবং আর্গুমেন্টসগুলো হয়। তখন আমি নিজেই প্রথম নির্বাহী কমিটির মেম্বার হয়ে যখন এই সমস্ত সবাই গিয়েছি, আমি নিজেই অবাক হয়েছি যে কত কথা বলা যাচ্ছে। অসংখ্য ধন্যবাদ আজিজুল বারী হেলাল ভাই। আসতে চাই মাসুদ কামাল ভাই, সিনিয়র সাংবাদিক, আপনার কাছে আবারও। আপনার কথা, আপনি যেটি বলছিলেন যে রাজনীতিবিদরা চাইলে দুর্নীতি দমন করতে পারে, আজিজুল বারী হেলাল ভাই সেখানে অসহায়ত্ব প্রকাশ করেছেন যে না, রাজনীতিবিদরা চাইলেই পারে না, এর মধ্যে আরো অনেকগুলো নেক্সাস আছে, আনহোলি নেক্সাস আছে, যেগুলো আসলে রাজনীতিবিদদের দৃষ্টির আসলে বাইরে। সেটি একটি কথা। দ্বিতীয়ত, আপনাকে প্রশ্ন এর আগেই করেছিলাম যে আসলে এই সময়ে, এই বাজেটে, এই আইন শৃঙ্খলায় এসেও বর্তমান সময়ে এসে বেনজির আহমেদদের মতো মানুষজনেরা তৈরি হবে না, এরকমের কোনো সংস্কার আপনার চোখে পড়েছে কিনা, বা আপনি এরকমের কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছেন কিনা? না, এখন এই সরকারের আমলে হবে কি হবে না, এটা আসলে এই অল্প সময় বলা যাবে না। 4 মাস তো মাত্র, এত অল্প সময়ে এটা আপনি সিদ্ধান্ত নিতে পারবেন না যে বেনজির আহমেদের মতো আরেকজন বেনজির আহমেদ তৈরি হবে কিনা। তবে একটা জিনিস হলো কি জানেন, বেনজির আহমেদের মতো এরকম বেনজির আহমেদ কিন্তু তার আগেও যে অনেক হয়েছে তাও কিন্তু না। বেনজির আহমেদের একটা অনন্য উদাহরণ, মানে ওনার উদাহরণের সঙ্গে অন্য কোনো অতুলনীয়। হ্যাঁ, আগেও তো অনেক সরকার ছিল, তো আপনি আরেকজন বেনজির আহমেদ দেখাতে পারবেন না তো। উনি নিজে পুলিশের শীর্ষ কর্মকর্তা হয়ে উনি আচরণ করতেন মাস্তানের মতো, জাস্ট মাস্তানের মতো। ওনাকে আমি 2-1টা টকশোতেও দেখছিলাম, আমার সঙ্গে বসেন নাই কখনো, আমি 2-1টা টকশোতে ওনাকে অংশগ্রহণ করতে দেখছি, যে উনি মানে অন্য যারা আলোচক আছে তো তাদের রীতিমতো হুমকি দিতেন, ধমকাতেন। তো উনি তো একটু বেপরোয়া লোক ছিলেন, এবং এরকম মানে দুর্বৃত্ত টাইপের লোককে পুলিশের মানে শীর্ষ পদে বসানোটা, মানে এটা হলো কি জানেন, টোটাল গভর্নমেন্ট যখন আসলে ডিরেলড হয়ে যায়, গভর্নমেন্ট যখন জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, তখন সেই সরকারের জন্য এরকম একটা মাস্তান আইজিপি লাগে, তা না হলে সে মানুষকে ভয় দেখাবে কেমন করে? রক্ষী বাহিনীর আদলে শেখ হাসিনার তো মনে করেন আপনার শেষ দিকে যেটা ছিল, মানে শেষের আমি মনে করি 14 পর থেকে 14, 18, 24 পর্যন্ত, এই সময়টা উনি তো আসলে জনগণকে ভয় দেখে রাজত্ব করতেন। জনগণকে ভয় দেখাবেন কীভাবে যদি এরকম বেনজির আহমেদ না থাকে? এবং পুরো সময়টাই কিন্তু বেনজির আহমেদ ছিলেন, হয় কমিশনার ছিলেন, অথবা র্যাবের ডিজি ছিলেন, অথবা আইজিপি ছিলেন এই পুরো সময়টাতে। তো সেরকম দুর্নীতিবাজ আমরা পাবো কিনা জানি না। আপনি কিন্তু খালি বেনজির আহমেদের দুর্নীতি দেখেন, ওই আমলে তো শেখ হাসিনা আমলে তো একজন ছাত্রলীগের জেলা পর্যায়ের নেতাও তো 20-22 হাজার কোটি টাকা ইনকাম করে ফেলেছে। প্রধানমন্ত্রীর পিয়ন 400 কোটি টাকার মালিক করছে তো ভাই, করছে না? আপনি ওটা কি কম বলবেন? এস আলম তো ব্যাংক ডাকাতি করে নিয়ে গেছে 30 লক্ষ কোটি টাকা দিয়ে গেছে। যে কথাটা বারবার, যে কথাটা হায়ালাবে যদি অস্বীকার করলেন, কিন্তু আমি এই কথাটা বারবার বলি, এই যে প্রত্যেকটা লোক দুর্নীতি করতে পারছে, কার কারণে পারছে? একটা পলিটিশিয়ান কারণে পারছে। শেল্টার, যদি পলিটিশিয়ান ওদেরকে শেল্টার না দিত তাহলে তারা পারতো না।
জাস্ট পারত। আচ্ছা বলেন, আমি হেলাল ভাইয়ের সাথে আবার আলাপ করি যে ধরেন একজন পলিটিশিয়ান ধরেন মন্ত্রী দুর্নীতি করতেছে, সচিব ফিরে পারবে? এর ক্ষমতা নেই। সিম্পল কথা, পারবে। কিন্তু সচিব দুর্নীতি করতেছে, মন্ত্রী ফিরে পারবে? পারবে না। পারবে। কিন্তু হেলাল ভাই তো বলছেন যে এডিবি বাস্তবায়নের এই পিআইও না, যেটা না, করেন সব আছে। সেটাই তারা আসলে আমি দেখতে- ওগুলো অস্বীকার করি না, আমি সব মানি। পিওনও দুর্নীতি করে, পিওনও দুর্নীতি করে। আমি হয়তো সব ফেরাতে পারবো না, কিন্তু কিছুটা ফেরানোর ক্ষমতা তো পলিটিশিয়ানদের আছে, যেটা নাকি পলিটিশিয়ানের দুর্নীতি কিন্তু আমলাদের ফেরানোর ক্ষমতা নাই। কারণ তত্ত্বগতভাবে আছে, একটা কনস্টেবল হয়তো একটা মন্ত্রীকে বলতে পারে আপনি এই রাস্তায় যাইতে পারবেন না, এটা তত্ত্বগতভাবে থিওরিটিক্যালি আছে। প্র্যাকটিক্যালি আছে? প্র্যাকটিক্যালি তো নাই। যখন কেউ রাস্তায় যখন কেউ ট্রাফিক আটকায়, ধরুন ট্রাফিক একজন লোককে আটকাইলো, আটকানোর পর ওই লোকটা যদি বলে, ওই লোকটা তার সঙ্গে আলাপ কী হবে, বাচ্চাদের ভঙ্গিটা কী হবে, ভাই কেন আটকাইলেন, আমি কি করছি, আমি তো গাড়ি ঠিক মতো দেখি নাই, আমার ড্রাইভার দেখেন, এগুলি বলবে। যদি উনি পরিচয় দেয় আমি সচিব, যদি উনি পরিচয় দেয় আমি এমপি, যদি উনি পরিচয় দেয় আমি মন্ত্রী, অথবা যদি পরিচয় দেয় যে আমি সরকারি দলের ভাইস প্রেসিডেন্ট, যদি বলে, তাহলে সেটা দুর্নীতি। প্রত্যেকটাই কিন্তু দুর্নীতি। কামাল ভাই, আপনার কাছে আমার একটা প্রশ্ন মানে জানার কাছে, আমরা যে আলোচনা করছি সবগুলোই আপনার ভালো আলোচনা করা দরকার, কিন্তু আমি বলছি যে বর্তমান তারেক রহমানের নেতৃত্বে যে মন্ত্রিসভা, আমরা কি এই যে সমস্ত কথা বলা হচ্ছে এর সাথে আমাদের মন্ত্রিসভা বা এমপি মহোদয়গণ বা সরকারের রাজনৈতিক কোনো লোক এই দুর্নীতির সাথে কি আমরা এমন কোনো রিপোর্ট কি আপনারা পেয়েছেন? আর পেলেও আমরা কি সেই ব্যবস্থা নেইনি? সুতরাং আলোচনাটা মনে হচ্ছে যে আমরা দুর্নীতি করেছি। না না না, তা বলার বলার মতো মতো সময় হেলাল তো ভাই, আসেনি। তা কিন্তু বলি নাই। আমি এখানে আলাপ করেছি, থিওরিটিক্যাল আলাপ করেছি, থিওরিটিক্যাল আলাপ করছি, এটা ঠিক। থিওরিটিক্যাল আলাপ করেছি। আপনার এই আলাপ যেমন আমি একমত। হাসিনার সম্পর্কে বললাম, বিরোধী সম্পর্কে, থিওরিটিক্যালি আলাপ করছি। কিন্তু সুতরাং আমাদের এখনো আমাদের সদিচ্ছাটা আছে বিধায়, কিন্তু গত 3 মাসে 4 মাসের সরকার, অথচ আমাদের প্রিডেসেসর ডক্টর ইউনূস সরকার 2 মাসের মধ্যে তো আমরা দুর্নীতির খবর পেয়ে গেলাম। 2 মাস কি 1 মাসের মধ্যে পেয়েছি? 1-1.5 মাসের মধ্যে দেখলাম যে শত শত দুর্নীতি, এবং সেই দুর্নীতিতে আপনার নেতৃত্ব দিয়েছিল এই জামাত ইসলামী। হিসাব করে দেখেন। আমি একটু কথা বলি ভাই, দেখেন 2025 সালে সুইস ব্যাংকে 41% এই যে আজকের রিপোর্ট, এটা চিন্তা করেন 25 সাল পর্যন্ত, বিএনপি তো না, এই 25 সাল পর্যন্ত সুইস ব্যাংক এত টাকা জমিয়েছে। আমার বক্তব্য নির্বাচনের সময় 41% জমা বেড়েছে সুইস ব্যাংক। আমার ভাই, নির্বাচনের সময় এই যে নির্বাচনটা করলাম, নির্বাচনের সময় ইসলামী ব্যাংকের আরডিএস প্রকল্প থেকে 22,000 কোটি টাকা জামাত ইসলাম নিয়েছে। এই টাকা কোথায় খরচ করেছে? কোথায় খরচ করেছে আপনারা দেখেছেন? যে নির্বাচনের সময় যে বস্তা বস্তা টাকা ধরা পড়েছে, যেমন শাহরিয়ার, অ্যাডভোকেট শাহরিয়ার ভাই, তিনি তো প্রকাশ্যে আপনারা সবাই দেখেছেন যে 1,000 টাকার নোট একজন শুমেকারকে দিচ্ছে। ভাগ্য ভালো ইন্ডিয়ার মতো আমাদের 2,000 টাকার নোট ছিল না, তাই তো 79 সিটটা আরো কত বড় বেশি সিট হতো। অর্থাৎ নির্বাচনে এই প্রথম আমি দেখলাম যে প্রকাশ্যে টাকার খেলায়। আমি দেখছি যে ইলেকশনে আপনার জনসভার সময় রাজনৈতিক দলগুলো টাকা দিয়ে, বিরিয়ানি দিয়ে নাকি ওই যে জনসভাগুলো বড় করে, এটা নিয়ে আলোচনা করা যেতে পারে, কিন্তু নির্বাচনে প্রকাশ্যে টাকা ব্যয়, আমি তো অবাক। আমি নিজে নির্বাচন করে দেখলাম। দেখেন তারপর দেখেন ওনাদের একটা কথা আছে কি জানেন, আমি যখন আমরা যখন কলেজে পড়তাম তখন আমরা একটা পত্রিকা পেতাম, জুভেনাইল ভয়েস, কিশোর কণ্ঠ, বাংলা এবং ইংরেজিতে। দেখলাম ইসলামী ছাত্র শিবির এই বইগুলো দিচ্ছে, আর প্রত্যেকটা ছেলেকে আপনার গাইড বই দিত, ওই যে বাংলা ইংরেজি। ভালো কাজ, টাকা কোত্থেকে আসবে? এটা ভালো কাজ, কিন্তু বলতে গেলে এটা একটা আলোচনা হবে যে রাজনীতিতে সোশ্যাল ওয়েলফেয়ার, পলিটিক্যাল পার্টিগুলো যখন সোশ্যাল ওয়েলফেয়ার করে রাষ্ট্র ইনঅ্যাক্টিভ হয়ে যায়। এটা একটা ফিলোসফিক্যাল থট, আমি ওই আলোচনা যাচ্ছি না। তো দেখলাম এই টাকাটা, আমি তখন কলেজের ছাত্র, এই টাকাটা কই থেকে আসে, এত টাকা জামাত ইসলাম কই থেকে দেয়। তখন দেখলাম যে ওদের একটা ফান্ড আছে ইয়ানাত। ইয়ানাতটা কি? যে একে ওই যে ওদের সবাই সদস্যরা টাকা দেয়, সদস্যদের চাঁদায় এত ফান্ড ওঠে, যত ফান্ড ওঠে। তাই তো আমি দেখলাম প্রত্যেকবার জামাত অন্তত 30 থেকে 40%, 30% ভোট পাওয়ার কথা তার, এই যত টাকা ব্যয় করে তারা। আপনার ওদের প্রেসিডেন্ট সেক্রেটারিকে বেতন দেওয়া হয়,
এই টাকাগুলো কোত্থেকে আসে বলেন আপনি, কোত্থেকে আসে? একটু উত্তর নিশ্চয়ই ডক্টর ইয়ানতের টাকার এর হিসাব কি সরকারকে দেই? ইয়ানতের যে টাকা এর কি সরকারকে দেই? যখন নির্বাচন কমিশনে হিসাব দিতে হয়, পলিটিক্যাল পার্টিসগুলোর কিন্তু আরপি অনুযায়ী প্রত্যেক বছর বা কত বছর অন্তর অন্তর হিসাব দিতে হয় তাদের ইয়ানতে কত টাকা হতো। এটার ব্যাখ্যা নিশ্চয়ই এটা